এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন KM টিউটরের সাথে। ঠিকানা মেদিনীপুর টাউন এবং পূর্ব মেদিনীপুর বাজকুল কলেজের বিপরীতে। বিশদে জানতে 7407083623 এই নম্বরে কল করুন। এছাড়াও ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল KM টিউটর ফর UGC নেটে। কোশ্চেন অ্যান্সার কি আসবে বলো। 1 নম্বর কোশ্চেন বলো, বেদ অখিল ধর্মমূলম আছে না, বেদ অখিল ধর্মমূলম বক্তা কে বলতেছে, উক্তিটা কে বলেছে? বেদে দেখো তোমাদের পড়ানো আছে, হ্যাঁ, বৈদিক সাহিত্যের ইতিহাস। বলো অর্চনা, কি আসবে উত্তর? বেদ অখিল ধর্মমূলম বক্তা সায়নাচার্য, গৌতম, গৌতম না পরাশর, কোনটা আসবে? স্যার পরাশর মনে হচ্ছে, হবে না, পরাশর আসবে না। বলো, আচার্য মনুর উক্তি ছিল এটা, বুঝলে? বেদ অখিল ধর্মমূলম মানে অর্থাৎ বেদকে সমগ্র ধর্মের মূল বলা হয়েছে। বেদ অখিল ধর্মমূলম, সমস্ত ধর্মের মূল বলা হয়েছে বেদকে। হ্যাঁ, বেদ অখিল ধর্মমূলম স্মৃতিশীলে চ তদ্দিদম আচারশ্চৈব সাধুনাম অন্ত্য আত্মনস্তুষ্টিরেব চ। মনুসংহিতার কোথায় আছে না, দ্বিতীয় অধ্যায়ে এটা পাবে। মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়ে 6 নম্বর শ্লোকে এটা আছে, বেদ অখিল ধর্মমূলম। তোমাদের দেখবে বৈদিক সাহিত্য যখন পড়িয়েছি আমি, সেখানে বেদের কিছু উক্তি আছে, হ্যাঁ, সেই মধ্যে এখানে সায়নাচার্য কি বলেছিল, ইষ্টপ্রাপ্তি অনিষ্টের পরিহার, এরকম কিছু উক্তি তোমরা ওখানে পাবে, ঠিক আছে? আচ্ছা, গৌতম কি বলেছিল? বেদও ধর্মমূলম। এখানে যেমন বলেছে বেদ অখিল ধর্মমূলম, বলেছিল কি বেদও ধর্মমূলম। ক্লিয়ার? এইভাবে উক্তিটা ওখানে দেওয়া আছে। আচ্ছা, নিধি আছে, বলো 2 নম্বর, সামবেদের শাখা নয়। সামবেদের শাখা কোনটা নয় বলো তো? কোনটা আসবে না সামবেদের মধ্যে? রানায়নীয়, মৈত্রায়নী, কৌশল্য, জৈমিনী, কোনটা আসবে না বলো? সামবেদের 3টা প্রসিদ্ধ শাখা ছিল, বলো। স্যার সিএরটা না, কৌথুমীয় আছে, কৌথুমীয় থাকে, রানায়নীয় থাকে, জৈমিনীয় থাকে। মৈত্রায়নী হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের শাখা। মৈত্রায়নী, কঠ, কপিস্থল আছে না, তৈতরীয়, মৈত্রায়নী, কঠ, কপিস্থল, এটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের শাখা। হ্যাঁ স্যার, ভুলে গেছিলাম, একটু কনফিউজ হয়ে গেছিলাম। যজুর্বেদের শাখা। আর বাকি 3টা সামবেদের রানায়নীয়, কৌথুমীয়, জৈমিনীয়, ঠিক আছে? শিলা আছে, পরের কোশ্চেনটা বলো। সোমমণ্ডল নামে পরিচিত শিলা, বলো সোমমণ্ডল নামে পরিচিত সোমমণ্ডল। কে আসবে? নবমণ্ডল। নবম মণ্ডল হচ্ছে সোমমণ্ডল। তাহলে 10টা মণ্ডলকে কি কি নামে বলা হয় একটু মনে করে নাও, বলো 10টা মণ্ডল কি কি নামে আসবে বলো। প্রথমটা ও প্রথম আর দশম, দেখো প্রথম মণ্ডল আর দশম মণ্ডলকে বলা হয় প্রকীর্ণ মণ্ডল। প্রথম মণ্ডল আর দশম মণ্ডল হচ্ছে প্রকীর্ণ মণ্ডল, ঠিক আছে? চলে গেল। দ্বিতীয় থেকে সপ্তম বা অনেকে অষ্টমটাকেও ধরে নেয়, তো একে বলা হয় কি পারিবারিক মণ্ডল, গোষ্ঠী মণ্ডল, বা কি বলা হয় আর্ষেয় মণ্ডল বলা হবে। অষ্টমটাকে অনেকে স্বীকার করে প্রগাথ মণ্ডল, মানে প্রগাথ নামক ঋষি এখানে থাকে, ঠিক আছে? আর নবম মণ্ডলটা কি আসবে? নবমটা হচ্ছে সোম মণ্ডল। তাহলে দেখো প্রত্যেকটা মণ্ডল সম্পর্কে দেখে নিবে, যেগুলো 10টি যে মণ্ডল আছে, এই 10টি মণ্ডল 10টি নাম সহকারে আমাদেরকে জানতে হবে কোন মণ্ডলকে কি বলা হয় এখানে। ক্লিয়ার? পরে আবার আছে অর্চনা, বলো রামায়ণের অধ্যায় সংখ্যা কত? রামায়ণের অধ্যায় সংখ্যা বলো। স্যার অধ্যায় তো 700টি ছিল না, 700 হচ্ছে গীতাতে আছে, সপ্তশতী বলা হয়। সপ্তশতী, আচ্ছা আচ্ছা, 500টা অধ্যায় সংখ্যা বলো 500,
এটা হচ্ছে, বাহ, এটা অধ্যায় বলেছে, অ্যাকচুয়ালি এটাকে বলা হতো কি বলতো 500 অধ্যায় বা 500 স্বর্গও বলা হয়ে থাকে অনেক সময়। হ্যাঁ, আচ্ছা। আর ওই এটাই এটা গীতার সপ্তশতী বা 700 শ্লোক। আচ্ছা আচ্ছা, সপ্তশতী। ঠিক হ্যাঁ, আছে। এটাকে বলা হয় হ্যাঁ 700 লোক থাকার জন্য সপ্তশতী বলা হয় থাকে। হ্যাঁ, হ্যাঁ আর এখানে শ্লোক সংখ্যা কত? 24,000। রামায়ণের শ্লোক সংখ্যা 24,000 আছে। 1 হ্যাঁ, লক্ষ না শ্লোক আমার আছে মহাভারত। এদের দেখো মহাভারত হ্যাঁ সংখ্যা হচ্ছে মহাভারতে। 1 লক্ষ, রামায়ণের হবে 24,000, গীতার হবে হ্যাঁ 700। আর অধ্যায় সংখ্যা বলতে দেখো, অ্যাকচুয়ালি রামায়ণের 7টা কাণ্ড আছে, 500টা অধ্যায় ধরা হয় এবং তার সঙ্গে 24,000 শ্লোক ধরা হয় রামায়ণে। হুম। 7টি কাণ্ড, ঠিক আছে, 500 ওই বালকাণ্ড, অধ্যায়, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড 24,000 যেগুলো আছে আর কি, যুদ্ধকাণ্ড, সুন্দরকাণ্ড। আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারছি। বলো কাণ্ডগুলো পর পর ক্রমানুসারে কে বলবে? বলো ক্রমানুসারে, মানুষ আছে। মানে পর পর হুম, বলতে হবে। কোশ্চেন কিন্তু এরকম বুঝতে হয় পারছি। ক্রমানুসারে। তোমাকে হয়তো বলে দিল তৃতীয় কাণ্ডের নাম কি, চতুর্থ কাণ্ডের নাম কি, তোমাকে পড়তে হবে, বুঝলে না? তাহলে ক্রমান্বয়ে কথা স্যার স্যার প্রথমে অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, যুদ্ধকাণ্ড, সুন্দরকাণ্ড, উত্তরকাণ্ড। কাণ্ড তাহলে তো হয়ে গেল। পুরো কাণ্ডগুলো তোমাকে ক্রমানুসারে দেখতে হবে। হ্যাঁ, গীতাকে বলা হয় সপ্তশতী 700 শ্লোক, 24,000 রামায়ণকে বলা হচ্ছে 1 লক্ষ হচ্ছে মহাভারতে আসছে। ক্লিয়ার? তারপরে দেখো বালিবধ। নিধি বলো, বালিবধ রামায়ণের কোন কাণ্ডে অবস্থিত? বালিবধ রামায়ণের কোন কাণ্ডে আছে বালিবধ? অযোধ্যা কাণ্ডে, অরণ্য কাণ্ডে, কিষ্কিন্ধা কাণ্ডে না সুন্দরকাণ্ড? কোথায় পাবো? স্যার কিষ্কিন্ধাকাণ্ডে। কিষ্কিন্ধা কাণ্ডের মধ্যে পাবো। ঠিক আছে, কিষ্কিন্ধা কাণ্ড যেখানে আছে সেখানে বালিবধ আমরা পাবো। কারণ ওখানে বলে কিষ্কিন্ধা কাণ্ডে কি দেখা যায়? সীতার খোঁজ করতে যায় কে? রাম লক্ষণ। সেখানে ঋষ্যমুখ পর্বতে এসে পৌঁছায় এবং সেখানে কি হয়? কার সঙ্গে বন্ধুত্ব হয়? সুগ্রীব, বানর রাজ কি ছিল, সুগ্রীবের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। রাম জানতে পারে কি সুগ্রীবের যে অগ্রজ, অগ্রজ মানে তার যে ভ্রাতা, বড় ভ্রাতা যে আছে, বালি তাকে রাজ্য ছাড়া করেছে, রাজ্য থেকে বিতাড়িত করেছে বালি। তার জন্য বন্ধুকে সাহায্য করার জন্য রামচন্দ্র কি করে? বালিকে বধ করেন এবং সুগ্রীবকে রাজা পদে অভিষিক্ত করেন। তাহলে বালি বধ কোথায় পাবো? কিষ্কিন্ধা কাণ্ডে। বালি কে ছিল? না, বালি ছিল সুগ্রীবের, বানর রাজ সুগ্রীব, সুগ্রীব বানর রাজা ছিল বালি। ঠিক আছে, সুগ্রীবের অগ্রজ, বড় ভাই ছিলেন। তাকে কি করেছিল? যেহেতু বন্ধুকে রাজ্য বিতাড়িত করেছে, তার জন্য রামচন্দ্র কি করে, তার সঙ্গে কোনো শত্রুতা নেই, শুধু জাস্ট কি, হ্যাঁ, সুগ্রীবকে বিতাড়িত করতেছিল বলে তার জন্য তাকে হত্যা করেছিল। বালি বধ হয়েছিল কোথায়? রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে। তারপরে শিলা আছে, বলো মহাভারত রচিত হয় 1 বছরে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে? বলো। হ্যালো হ্যালো স্যার। বলো, হ্যাঁ। মহাভারত রচিত কতদিনে হয়? কে বলবে? স্যার 3 3 বছরে মহাভারত রচিত হয়। ক বছরে? 3 বছরে। কে রচনা করেছিল জানা আছে? কে লিখেছিল? স্যার বেদব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস লিখেছিল গণে হ্যাঁ গণেশ। গণেশ 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 লিখেছিল গণেশ, আর বলেছিল কে? ওই কৃষ্ণদ্বৈপায়ন। এবারে ব্যাপারটা কি হয়, গণেশকে লেখার জন্য রামায়ণ মহাভারত লেখার জন্য গণেশকে ডাকা হয়। তো গণেশ 2-3টে শর্ত সেখানে উত্থাপন করেছিল, যে আমি লিখবো থামা কিন্তু চলবে। আমি থামবো না। হ্যাঁ, থামবো না, যদি থেমে যাও তাহলে কিন্তু আমি আর লিখবো না। স্যার এবারে কি আপনার হয়, কথাটা ইকো আসছে স্যার। মাইকটা বন্ধ করো। মানে কেউ মিউট করে মানে কেউ। হ্যাঁ, হুম। তো এবারে কি হয়, মহাভারত কিভাবে রচিত? 3 বছরে বলেছে। তো এটা কি আছে, গণেশ যখন কন্ট্রাক্ট নেয় যে ঠিক আছে আমি কিন্তু লিখতে লিখতে থামবো না, যদি আমি থেমে যাই তাহলে কিন্তু আমি লিখবো না, এরকম একটা কন্ট্রাক্ট হয়ে যায়। তো কন্ট্রাক্ট হওয়ার পরে কি হয়, তো এবারে সেক্ষেত্রে দ্বৈপায়নও বলে যে কিছু প্রত্যেকটি শ্লোকের অর্থ বুঝে বুঝে তোমাকে দিতে হবে, যে না বুঝে কোনো অর্থ কিন্তু লেখা যাবে না, কোনো লাইন কোনো শ্লোক লেখা যাবে না। হ্যাঁ, তো এর মধ্যে কি হয়, দ্বৈপায়ন কি করে, কিছু কিছু শ্লোক এমন দুর্বোধ্য দেয় যেটা বুঝতে কষ্ট হবে, মানে কঠিন আসবে। তো সেই রকম শ্লোকগুলো দিয়েছিল যাতে সে
গণেশ সেনের মানে করতে একটু টাইম নেয় এবং তার ফাঁকে সে নতুন শ্লোক যাতে তৈরি করতে পারে, এটাকে বলা হয় ব্যাসকূট। মহাভারতে কি হয়, মহাভারতের ব্যাসকূট নামে পরিচিত এই জায়গাটা। দুর্বোধ্য এবং দ্ব্যর্থক শ্লোক। একটা উক্তি এখানে আছে, টানা 3 বছরে কঠোর পরিশ্রম করে মহাভারত রচনা করে সমাপ্ত করেন। ত্রিভিবর্ষে সদুত্থায় কৃষ্ণ দ্বৈপায়ন মনিহি। অর্থাৎ মহাভারত আখ্যানম কৃতবাদী দ্য উত্তম। 3 বছর টাইম লেগেছিল। ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেন অর্চনা বলো আবার। মহাভারতের প্রথম শ্লোকে প্রথম স্তরের শ্লোক সংখ্যা কত? মহাভারতের প্রথম স্তরের শ্লোক সংখ্যা কত বলো। অর্চনা কি আছে বলো। কি বলছেন? মহাভারতে প্রথম প্রথম স্তর দেখো বলো। ৮৮০০ প্রথম। দেখো 3টে স্তর পাওয়া যায় মহাভারতে, 3টা স্তর। একটা হলো কি বলতো, ভারত, ভারত জয় ভারত জয় স্যার জয় জয় ভারত মহাভারত। ভারত আর মহাভারত। ভারত আর মহাভারত। মহাভারত। জয়তে ছিল জয়তে ওই ৮৮০০। 800। হ্যাঁ 800। তারপরে ১,০০,০০০, তারপরে ২৪,০০০। না না ২৪,০০০ তারপরে ১,০০,০০০। হ্যাঁ ২৪,০০০ তারপরে ১,০০,০০০। ঠিক আছে, তাহলে প্রথম স্তর জয় ৮৮০০, দ্বিতীয় স্তর ভারত ২৪,০০০, ঠিক আছে, তৃতীয় স্তর মহাভারত ১,০০,০০০। এইভাবে আসে। ক্লিয়ার? তারপরে নিধি আছে। পরের কোশ্চেন বলো। ব্রাহ্ম পুরাণের উদাহরণ। ব্রাহ্ম পুরাণের উদাহরণ কি আসবে এখানে? স্যার বামন পুরাণ। হ্যাঁ না বলি, ব্রাহ্ম পুরাণ বলতে কি, পুরাণের মধ্যে কিছু ভাগ আমি বলেছিলাম। হ্যাঁ, বৈষ্ণব পুরাণ কিছু কিছু আছে, হ্যাঁ, সাত্বিক পুরাণ বলেছিলাম না, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ। তার মধ্যে এখানে চেয়েছে কি ব্রাহ্ম পুরাণ বলতে কি বোঝাচ্ছে। কুর্ম পুরাণ, গরুর পুরাণ, পদ্ম পুরাণ, বামন পুরাণ। 8 নম্বর বামন পুরাণ কি আসবে? বামন পুরাণ। মানে অষ্টাদশ মহাপুরাণের মধ্যে ব্রাহ্ম বা রজগুণ সম্পন্ন পুরাণ হচ্ছে 6টা। ছটা 7টা ধরা হয় এখানে। হ্যাঁ, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, মার্কেন্ডেয়, ভবিষ্য এবং বামন। আমি তোমাদের লিখে দিয়েছিলাম, দেখো ভালো করে। ওইখানে উল্লেখ করা আছে যে 18টা পুরাণ, তো সরি 3টে করে 6টি ঠিকই থাকবে। 18টা পুরাণের মধ্যে সত্যগুণ প্রধান পুরাণ কি কি, রজগুণ প্রধান পুরাণ কি কি, তমগুণ প্রধান পুরাণ কি কি। তার মধ্যে আমাদের এখানে কি যে ব্রাহ্ম পুরাণ বলতে কাকে বুঝিয়েছে? রজগুণ সম্পন্ন। অষ্টাদশ পুরাণ যে মহাপুরাণ আছে 18টা, তার মধ্যে রজগুণ সম্পন্ন পুরাণ হচ্ছে 6টা। ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, মার্কেন্ডেয়, ভবিষ্য এবং বামন পুরাণ। ঠিক আছে, ওখানে পুরাণের যে নোটটা আছে ওখানে দেখে পাবে। পরে শিলা বলো। পরের কোশ্চেন, কাব্য সাহিত্যে বৃহত্রয়ীর উদাহরণ। বৃহত্রয়ী বলো। বৃহত্রয়ীর মধ্যে কে আসবে? স্যার বিয়েরটা নৈশদ চরিত্র। বৃহত্রয়ী আর কে কে হচ্ছে? স্যার কথা চরিত সাগর। লঘুত্রয়ী আর বৃহত্রয়ী। কথা চরিত সাগর। বৃহত্রয়ী কি নৈশদ চরিতাঙ্ক? কি জানি স্যার, মনে কারণ দেখো বলি, বৃহত্রয়ী বলতে কি কি আছে। 1 নম্বর আসছে বৃহত্রয়ীর অন্তর্গত হচ্ছে কিরাতার্জুনিয়ম। কিরাতার্জুনিয়ম। 2 নম্বর আসবে শিশুপাল বধ, শিশুপাল বধ। আর 3 নম্বর হচ্ছে কি নৈষধীয় চরিতম, নৈষধীয় চরিতম। তাহলে কিরাতার্জুনিয়ম যে আসছে, কিরাতার্জুনিয়মের রচয়িতা ভারবী। কতগুলো অধ্যায় আছে, স্বর্গ কতগুলো আছে এখানে? কিরাতার্জুনিয়ম মহাকাব্যের স্বর্গ কতগুলো? 18টা স্বর্গ। শিশুপাল বধ কার রচনা? মহাকবি মাঘের রচনা। কতগুলো স্বর্গ? 20টি স্বর্গ। আর নৈষধীয় চরিত কতগুলো স্বর্গ? 22টি স্বর্গ। কার দ্বারা রচিত? কে বলবে নৈষধীয় চরিত রচয়িতা কে? শ্রীহর্ষ। শ্রীহর্ষ। তাহলে কিরাতার্জুনিয়ম, শিশুপাল বধ, নৈষধীয় চরিতম। ঠিক আছে, এই 3টাকে কি বলা হয়? বৃহত্রয়ী। বৃহত্রয়ীর মধ্যে আসবে কিরাতার্জুনিয়ম, শিশুপাল, নৈষধীয় চরিত।
লঘুত্রয়ী রচনাকার কে বলতো? লঘুত্রয়ী, জানা আছে লঘুত্রয়ী? এটা তো বৃহত্রয়ী পেলাম। লঘুত্রয়ী রচনাকার হচ্ছে, এটা সূত্র করে দেওয়া আছে, কুমের। হ্যাঁ, লঘুত্রয়ী রচনাকার কুমার হচ্ছে সম্ভব। হ্যাঁ, মহাকবি কালিদাস। কালিদাস, রচনাকার হচ্ছে কুমার সম্ভব, মেঘদূত আর এখানে কে রঘুবংশ। আসবে? কুমার সম্ভব, মেঘদূত, আছে, হ্যাঁ, মেঘদূত আর হচ্ছে রঘুবংশ। তাহলে লঘুত্রয়ী রচনাকার হচ্ছে কালিদাস। এর সূত্র করেছে, দেখো, মাইকটা বন্ধ করো, ইকো আস, মাইকটা বন্ধ করে রাখো। কুমের, কুমেরের মধ্যে দেখো কুমার সম্ভব, হচ্ছে মেঘদূত, হচ্ছে রঘুবংশ, এটাকে বলা হয় লঘুত্রয়ী। আর বৃহত্রয়ীর একটা সূত্র আছে, নৈশিকী। নৈশিকী মানে নৈশীতে চরিতম, শিশুপাল বধ, কিরাতার্জনীয়ম। লঘুত্রয়ী হ্যাঁ, আর বৃহত্রয়ী। আচ্ছা, বেদত্রয়ী কাকে বলা হয়? বেদত্রয়ী স্যার ঋক সাম যদু না, হ্যাঁ স্যার তিন। ঠিক আছে, গদ্যত্রয়ী, এরকম 10 প্রকার ত্রয়ী সংস্কৃত সাহিত্যে পাওয়া যায়। 10 প্রকার ত্রয়ী তোমাদেরকে আমি লিখিয়ে দেবো, ঠিক আছে, কোন ত্রয়ীকে কি বলা হয়। হ্যাঁ স্যার, ওইটার একটা নোট দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারো লঘুত্রয়ী কে, বৃহত্রয়ী কে, হ্যাঁ, ধর্মত্রয়ী কে, এরকম একটা আছে। 10 নম্বর কোশ্চেন দেখো, পুতুল নাচ থেকে নাট্য সাহিত্যের উদ্ভব, একথা স্বীকার করেছেন। এটা তোমাদের পরিচিত কোশ্চেন নয় যদিও, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনটা, এটা উত্তর হচ্ছে পিসেল। মত আছে তোমাদের, এটা অধ্যাপক পিসেল বলেছেন নাচের পুতুল নাচ থেকে নাট্য সাহিত্যের উদ্ভব। পিসেল বলে, ডক্টর পিসেল, যে পুতুল নাচ থেকে নাট্য সাহিত্যের প্রথম উদ্ভব হয়। পুতুল নাচের সূত্র দ্বারা পুতুলকে নাচান, বা সুতো দ্বারা পুতুলকে সূত্রধার। পুতুল নাচে দেবে সূত্র করে দড়ি বেঁধে নাচানো হয় না, তাকে সূত্রধার। আর যিনি পুতুলকে স্থাপস্থান, তিনি হলেন স্থাপক। তবে অনেকের মতে এই যুক্তিটা কিন্তু ভিত্তিহীন, অনেকে স্বীকার করে না। কারণ কি, আমরা নাট্য হিসেবে কাকে জানি? নাটক এসছে বলে তো, কোথা থেকে আমরা জানি বলো? কে বলবে? স্যার পঞ্চম বেদ থেকে। বেদ থেকে নয়, অ্যাকচুয়ালি পঞ্চম বেদ থেকে। রেকর্ডটা বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, দেখো পরে যেখানে আসবো আমরা, পঞ্চতন্ত্র কে আছে দেখি। আচ্ছা, অর্চনা আছে, অর্চনা বলো, পঞ্চতন্ত্রের মোট গল্প সংখ্যা কতি? কতগুলো গল্প আছে পঞ্চতন্ত্রের মোট গল্প সংখ্যা? স্যার 32টি। 32টি? ঠিক করে না বলো। স্যার 25টি, স্যার 25টি হবে। 25টি? 25টি। আর কিছু নেই? 70টি হবে স্যার। 70টা? স্যার আপনি উত্তরটা বলে দিন। স্যার 63 হবে, 63 হবে। 63 হচ্ছে গল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টা তন্ত্রে 63 হবে, 63। এটা বেশ মজার ছিল। 70টি, আপনি বলে দিন উত্তরটি। দেখো, এখানে বলি 63টা বলা হয়, ধরা হয়, কিন্তু অনেকে এবারে মত পার্থক্য এখানে দেখা যায়। কারো কোথাও দেখায় 74, কোথাও বলে 82 ইত্যাদিও বলা যায়। কিন্তু দেখবে পঞ্চতন্ত্র যেটা, 5টা তন্ত্রের মধ্যে 63টি পাওয়া যায়। হ্যাঁ, 63। পরে দেখো, পরে কোশ্চেন, হিতোপদেশের অধ্যায় 9। হিতোপদেশ আমরা দেখেছি, তার অধ্যায় 9 কোন? হিতোপদেশের কটি অধ্যায় বলো তো? হিতোপদেশের অধ্যায় 4টি। হ্যাঁ বলো। ওই মিত্রভেদ, মিত্রকার্তি, আরো কি ছিল? কতগুলো অধ্যায় আগে বলো? 4টি। 4টা অধ্যায় কি নাম ছিল? 4টি অধ্যায়।
মিত্র লাভ, হ্যাঁ মিত্র লাভ, মিত্র ভিত, মিত্র লাভ। মিত্র প্রাপ্তি কোথায় আছে বলো তো? শেষে। স্যার স্যার ঠিক করে ভাবো। পঞ্চতন্ত্রে আছে, পঞ্চতন্ত্রে হ্যাঁ, আছে। মিত্র লাভ প্রাপ্তি বলো তো পঞ্চতন্ত্রে। কিন্তু আচ্ছা। পঞ্চতন্ত্রের হিতোপদেশ একটু ভালো করে দেখবে, মানে হিতোপদেশ যেটা আমরা পড়ছি দিয়েছি স্যার। মিত্র প্রাপ্তি ভেবে নেবে, মিত্র প্রাপ্তি কিন্তু পঞ্চতন্ত্রের দ্বিতীয় তন্ত্রের নাম মিত্র প্রাপ্তি। পঞ্চতন্ত্রে আর হিতোপদেশের 4টা, কি কি বললাম? মিত্র লাভ, সুহৃদ ভেদ, বিগ্রহ ও সন্ধি। নম্বর দেখো, বাসব দত্তা রচয়িতা ক? বাসব দত্তা রচয়িতা ক? স্যার সুবন্ধু। সুবন্ধু, সুবন্ধু। স্বপ্ন বাসব দত্ত নাটক রচয়িতা? ভাস। ভাস, ভাস। ঠিক আছে, দেখো সুবন্ধু হচ্ছে শুধুমাত্র বাসব দত্ত রচয়িতা, আর যখনই বলবে স্বপ্ন বাসব দত্ত রচয়িতা ক, তখন হবে মহাকবি ভাস। তারপরে দেখো এখানে বলেছে দণ্ডী, দণ্ডির একটি কাব্যের নাম বলো তো। দণ্ডী কি রচনা করে? দশকুমার চরিত, দশকুমার চরিত। যা সবাই স্যার আমার এত নেটের প্রবলেম হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমারও এখানে সমস্যা, না, জোরে জোরে। স্যারেরই নেটের প্রবলেম হচ্ছে, আমিও শুনতে পাচ্ছি না। কিছুই শোনা যাচ্ছে না, অর্ধেক কথা শোনা যাচ্ছে না। মানে একটু একটু শোনা যাচ্ছে, আবার কোথায় হয়ে যাচ্ছে, আবার কি হয়ে যাচ্ছে, এরকম একটা। হ্যাঁ হ্যাঁ, ওটা আমারও হচ্ছে, স্যারেরই ওখানে নেটওয়ার্ক প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো সর্বাপেক্ষা এখানে কি বললাম, হ্যাঁ দণ্ডির হচ্ছে কি দশকুমার চরিত। বাণভট্টের রচনা কি বলতো? কাদম্বরী। কাদম্বরী। একটা আর একটা কথা কাব্য, আখ্যায়িকা কাব্য কি হবে? রত্নাবলী স্যার। রত্নাবলী আখ্যায়িকা, রত্নাবলী নাটিকা। না স্যার, আমি স্যার হর্ষচরিত নাকি? হর্ষবর্ধনের কাহিনী না স্যার হর্ষচরিত। কিন্তু যখনই আখ্যায়িকা যাবে, আখ্যায়িকা শ্রেণী যখনই আসে, তখনই কি আসবে? যেটা সত্য ঘটনা অবলম্বনে কিছু যদি রচনা হয়ে থাকে, সত্য ঘটনা। আমরা কেউ শুনতে পাচ্ছি না স্যার। স্যার তো বলেই যাচ্ছে, তো উঠেই উঠেই